সকালে যে প্রশ্নপত্র টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হয়েছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, যেখান থেকে সেট ওয়ানটা আমি দিয়েছিলাম, এবং কিছু স্টুডেন্ট আমাকে তাদের যে উত্তর সেই উত্তর লিখে পাঠিয়েছেন। আম, এবং আমি দেখলাম। তো তার উপর ভিত্তি করে আমি একটি উত্তরের কাঠামো কেমন হতে পারে সেটা তৈরি করেছি। অর্থাৎ এমন না যে যারা উত্তরগুলো লিখেছিল ভুল লিখেছিল, এরকম কিছুই না। কিন্তু যখন আমরা উত্তরগুলো লিখবো, অনেকেরই হয়তো না জানা থাকতে পারে যে কিভাবে গুছিয়ে লিখতে হবে বা ইত্যাদি। তো সেই হিসাবে আমি আজকে একটি নমুনা উত্তরপত্র কিভাবে লিখতে হয় উত্তরগুলো সেটা দিচ্ছি, এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দুটি বইয়ের সাহায্য নিয়েছি। একটি ইংলিশ ভার্সনের বই, ডায়েটেটিক্স বাই বি শ্রীলক্ষ্মী, এবং আরেকটি হচ্ছে পারুল প্রকাশনীর যে পুষ্টিবিজ্ঞান বই রয়েছে সেই দুটো। কোনো রকম এআই বা অন্য কোনো উপায়ে উত্তরগুলো তৈরি করা হয়নি, তাই একদম নিশ্চিন্তে থাকতে পারো তোমরা। এই উত্তরগুলো তোমরা যদি তোমাদের পরীক্ষায় লেখো, আশা করি তোমরা সঠিক এবং ঠিকঠাক নম্বর পাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। উত্তরপত্র আমি দিয়ে শুরু করছি, কারণ যেহেতু প্রশ্নপত্র আগেই দেওয়া হয়ে গেছিল, তোমরা দেখেছো। তো প্রথম প্রশ্নটা আমরা একবার দেখে নিই কি ছিল। 1 নম্বরের প্রশ্ন ছিল যে এনআইএন আইসিএমআর, মানে 1-এর এ, এগুলো সব 2 মার্কসের কোশ্চেন। বলেছিল এনআইএন আইসিএমআর 2020 রিভাইজড 2024 আরডি অনুযায়ী একজন স্বল্প পরিশ্রমী গর্ভবতী মহিলার প্রোটিন এবং লোহার চাহিদা উল্লেখ করো। ঠিক আছে, তাহলে আমি কি লিখব? এনআইএন আইসিএমআর 2020 রিভাইজ 2024 আরডি অনুযায়ী একজন স্বল্প পরিশ্রমী গর্ভবতী মহিলার প্রোটিন চাহিদা সেকেন্ড ট্রাইমেস্টারে 55.5 গ্রাম পার ডে, আর থার্ড ট্রাইমেস্টারে 68 গ্রাম পার ডে। লোহার চাহিদা 27 মিলিগ্রাম পার ডে। অথবার একটা প্রশ্ন ছিল কোলোস্ট্রাম শিশুর প্রথম প্রতিষেধক টিকা, উক্তিটির যথার্থতা দুটি যুক্তির মাধ্যমে বুঝিয়ে দাও। আচ্ছা, তখন আমি কি করব? এ অথবা দিয়ে লিখবো, যদি কেউ অথবা প্রশ্ন অ্যাটেন্ড করে। কোলোস্ট্রাম শিশুর প্রথম প্রতিষেধক টিকা। প্রথম যুক্তি আমি কি দিয়েছি? কোলোস্ট্রামে বিভিন্ন অ্যান্টিবডি, যেমন ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এম থাকে। জন্মের পর শিশু প্রথম কোলোস্ট্রাম পান করলে এই অ্যান্টিবডিগুলি বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাসের আক্রমণ থেকে শিশুকে রক্ষা করে। আর দ্বিতীয় যুক্তি আমি কি দিয়েছি? কোলোস্ট্রামে থাকা ইন্টারফেরন অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করে এবং লাইসোজাইম 2 মিলিগ্রাম পার এমএল কোষ প্রাচীর বিদীর্ণ করে ব্যাকটেরিয়া ধ্বংস করে, ফলে শিশু রোগ আক্রমণের হাত থেকে রক্ষা পায়। ওকে, আচ্ছা। তারপরের যে প্রশ্ন, তার পরের প্রশ্ন কি ছিল? তার পরের প্রশ্ন ছিল যে মায়োকার্ডিয়াল ইনফাকশন বলতে কি বোঝো? তাহলে বি এর প্রশ্নটা আমি কি লিখবো উত্তরটা? মায়োকার্ডিয়াল ইনফাকশন। মায়োকার্ডিয়াল, মায়ো শব্দের অর্থ মাসেল বা মাংসপেশি, ইনফাক্ট শব্দের অর্থ ডেথ বা মৃত্যু। তাহলে করোনারি ধমনীতে ফ্যাট এবং কোলেস্টেরল দ্বারা বৃহৎ থ্রম্বাস গঠিত হলে হৃৎপেশিতে সম্পূর্ণরূপে অক্সিজেন এবং পুষ্টি উপাদান সরবরাহ ব্যাহত হয়, যা পেশির অবক্ষয় ঘটিয়ে পেশির মৃত্যু ঘটাতে পারে। হৃৎপেশির এই মৃত্যুকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফাকশন। আমি কোনো প্রশ্নের উত্তর বোঝাচ্ছি না এই কারণে, কারণ বোঝানো অলরেডি হয়ে গেছে, তাই আমি জাস্ট, যেহেতু হাতে লেখার সমস্যা হতে পারে অনেকের বুঝতে, আমি একবার বলে দিচ্ছি। আচ্ছা, অথবা প্রশ্নটা কি ছিল? অথবা প্রশ্ন ছিল যে আইবিএস এর পুরো কথা কি, এই রোগের পথ্যের মূল নীতি উল্লেখ করো। তাহলে আমরা দেখে নেব উত্তরটা আমরা কি লিখেছি। তাহলে আইবিএস এর পুরো কথা হলো ইরিটেবল বাওয়েল সিনড্রোম। আইবিএস রোগের পথ্যের মূলনীতি কি? কম পরিমাণে ফডম্যাপ, ফার্মেন্টেবল অলিগোস্যাকারাইডস, ডাইস্যাকারাইডস, মনোস্যাকারাইডস অ্যান্ড পলিঅলস, পর্যাপ্ত তরল দ্রবণীয় তন্তু, প্রোবায়োটিক খাদ্য গ্রহণ। ওকে, আচ্ছা। পরের প্রশ্নটা রয়েছে যে এমডিএম প্রকল্পকে
বর্তমানে কি নামে ডাকা হয়? তো এমডিএম প্রকল্পকে মানে মিড ডে মিল প্রকল্পকে বর্তমানে পিএম পোষণ, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ স্কিম এই নামে কিন্তু ডাকা হয়। সি এর অথবা প্রশ্ন ছিল পরিপূরক খাদ্য প্রদানের সুফল। তাহলে একটা পয়েন্ট আমি লিখেছি অভাবজনিত রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আর একটা পয়েন্ট আমি লিখেছি দৈনিক চাহিদার অভাব পূরণ সম্ভব। আচ্ছা, এরপর অস্টিওম্যালেশিয়া রিকেটের পার্থক্যকরণ ছিল। তাহলে আমি একপাশে বৈশিষ্ট্য দিয়েছি। প্রথম বৈশিষ্ট্য বয়স বা গোষ্ঠী। অস্টিওম্যালেশিয়া বয়স্ক ব্যক্তিরা আক্রান্ত হয়, আর রিকেট শিশুরা আক্রান্ত হয়। পরের বৈশিষ্ট্য হরমোনের ভূমিকা। অস্টিওম্যালেশিয়া প্যারাথাইরয়েড হরমোনের ভূমিকা আছে, আর রিকেটের ক্ষেত্রে হরমোনের কোনো ভূমিকা নেই। ডি এর অথবা প্রশ্ন ছিল টিকার দ্বারা প্রতিরোধ করা যায় এরূপ দুটি রোগের নাম লেখো। তো পোলিও এবং আমি ধনুষ্টঙ্কার লিখেছি কারণ এখানে কিছু স্পেসিফিক করেনি কোনো এজ গ্রুপ। ওকে, ই এর কোশ্চেন ছিল একজন তরুণীর দৈনিক মোট ক্যালোরির গ্রহণ হলো 2400 ক্যালোরি এবং একটা রেশিও দিয়ে দিয়েছিল, সেখান থেকে বের করতে বলা হয়েছিল যে প্রোটিন, ঠিক আছে, প্রোটিন বের করতে বলা হয়েছিল এবং শর্করা। তাহলে সেটা কিভাবে বের করেছি আমি? তাহলে 1 গ্রাম শর্করার দহনে কত পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়? 4 কিলো ক্যালোরি। তাহলে এখানে শর্করা কত বলেছে? 6, মানে 6। তাহলে 6 into 4 হয়ে যাবে 24। তাহলে 1 গ্রাম প্রোটিনের জন্য 4 কিলো ক্যালোরি, 2 গ্রামের জন্য হয়ে যাবে 8 কিলো ক্যালোরি। 1 গ্রাম ফ্যাটের জন্য 9 কিলো ক্যালোরি, 2 গ্রাম ফ্যাটের জন্য হয়ে যাবে 18 কিলো ক্যালোরি। তাহলে দৈনিক প্রয়োজনীয় তাপশক্তির পরিমাণ হচ্ছে 24 প্লাস 8 প্লাস 18, 50 কিলো ক্যালোরি। তাহলে আমি এক্স ধরে নিলাম, 50x ইকুয়ালস টু 2400। তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাবে আমার 48। তাহলে আমি এক্স পেয়ে গেছি কত? তাহলে তরুণীর গৃহীত খাদ্যে প্রোটিনের পরিমাণ কত? 96 গ্রাম। আর শর্করার পরিমাণ কত? 288 গ্রাম, যেটা আমি 48 যেটা ছিল তার সাথে প্রোটিন এবং শর্করার পরিমাণ গুণ করে পেয়েছি। এবার 2 নম্বরের কোশ্চেন গুলো কি ছিল? 2 নম্বরের কোশ্চেন গুলো আমরা দেখতেই পাচ্ছি যে 2 নম্বরের কোশ্চেন গুলো বড় কোশ্চেন ছিল। তাহলে 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু দেখে নেব যে প্রথম কোশ্চেন কি ছিল। প্রথম প্রশ্ন ছিল যে গর্ভাবস্থায় প্রোটিন, ক্যালোরি ও ক্যালসিয়ামের বর্ধিত চাহিদা দুটি করে কারণ উল্লেখ করো। খুব ভালো কথা। তাহলে আমি কি লিখব? আমি লিখব যে গর্ভাবস্থায় প্রোটিনের বর্ধিত চাহিদার কারণ মাতৃদেহে কোষ ও কলা দ্রুত বৃদ্ধি, যথা জরায়ু, স্তনগ্রন্থি ও ভ্রূণের জন্য। মাতৃরক্ত এবং প্লাজমার আয়তন, প্লাজমা প্রোটিনের বৃদ্ধি, প্লাজেন্টার বৃদ্ধির জন্য। আচ্ছা, গর্ভাবস্থায় ক্যালোরির বর্ধিত চাহিদার কারণ কি? মায়ের দেহে শারীরবৃত্তীয় নানান পরিবর্তন, যেমন জরায়ুর আয়তন বৃদ্ধি, অন্যান্য মাতৃকোষ ও কলার আয়তন বৃদ্ধি, যেমন রক্ত, প্লাজমা এবং স্তনগ্রন্থির বৃদ্ধির জন্য। ভ্রূণের ক্রমবৃদ্ধি এবং শারীরবৃত্তীয় বিকাশের জন্য। আচ্ছা, আর একটা কি ছিল যে ক্যালসিয়ামের বর্ধিত চাহিদার কারণ। তাহলে সঠিক ক্যালসিয়াম গ্রহণ এবং মাতৃঅস্থির ঘনত্ব বজায় রাখে, এছাড়াও মাতৃপেশী সংকোচন হ্রাস করে। আর একটা কারণ হচ্ছে গর্ভস্থ ভ্রূণের অস্থি ও দন্ত গঠনে আবশ্যক। আচ্ছা, এর অথবা প্রশ্নটা ছিল হচ্ছে কোন কোন অবস্থায় একজন প্রসূতি মা শিশুকে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত রাখতে বাধ্য হন, আর গর্ভবতী মায়ের অপুষ্টি কিভাবে গর্ভস্থ ভ্রূণের পুষ্টিকে প্রভাবিত করে। তাহলে কোন কোন অবস্থায় যদি আমরা দেখি, তাহলে ডগ সেপসিস বা পোস্টপার্টাম সাইকোসিসে আক্রান্ত মা শিশুকে মাতৃদুগ্ধ প্রদানের অবস্থায় যদি না থাকে, মাকে অথবা মায়ের তীব্র কোনো ব্যাধি হয়। আর চিকেন পক্স, হার্পিস সিমপ্লেক্স ভাইরাসে আক্রান্ত মাকে মাতৃদুগ্ধ প্রদান থেকে বিরত থাকতে হবে যতক্ষণ না এসব ক্ষত নিরাময় ঘটে। আর গর্ভাবস্থায় মায়ের অপুষ্টি কিভাবে গর্ভস্থ ভ্রূণের অপুষ্টিকে মানে পুষ্টিকে হ্যাম্পার করতে পারে। মায়ের খাদ্যের মান সরাসরি ভ্রূণের বৃদ্ধি ও বিকাশের উপর প্রভাব ফেলে। মাতৃদেহে জরায়ু ও ভ্রূণের মাঝে থাকা প্লাজেন্টার আম্বিলিকাল কর্ডের মাধ্যমে মাতৃদেহ থেকে পুষ্টি উপাদান ও অক্সিজেন ভ্রূণের দেহে পরিবাহিত হয়। গর্ভস্থ শিশু যদি মায়ের দেহ থেকে যথাযথ পুষ্টি না পায়, তবে গর্ভস্থ শিশুর বৃদ্ধি ব্যাহত হয় এবং অপুষ্ট শিশুর জন্ম হয়। এটাকে একটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে আমি দেখিয়েছি। ভ্রূণের পরিস্ফুটনে মায়ের অপর্যাপ্ত পুষ্টির প্রভাব।
অপর্যাপ্ত এবং নিম্নমানের খাদ্য গ্রহণ হলে মায়ের অপুষ্টি হবে, যা কিনা মায়ের রক্তের পরিমাণ কমে যাবে। মায়ের যে হৃদ উৎপাদ সেটা হ্রাস পাবে, ছোট আকারের প্লাজেন্টা হবে। ভ্রূণে কম রক্ত খাদ্য সরবরাহ হবে, ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হবে, অপুষ্ট শিশু জন্ম হবে। পরের কোশ্চেন কি ছিল? বিয়ের কোশ্চেন। বিয়ের কোশ্চেন ছিল যে শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর পুষ্টিগত, শারীরবৃত্তীয় এবং মনস্তাত্ত্বিক সুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। এখানে যা নাম্বার দিয়েছে আমি সেই অনুযায়ী লিখেছি। শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর পুষ্টিগত সুবিধা: মাতৃদুগ্ধে উপস্থিত টরিন, প্রোটিন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে এবং কোষীয় আবরণে স্থায়িত্ব এবং সুরক্ষা প্রদান করে। এটি নিউরোট্রান্সমিটার ও নিউরোমডিউলেটর হিসাবে চোখের রেটিনা এবং কান ও মস্তিষ্কের কাজে বিশেষ ভূমিকা পালন করে। শারীরবৃত্তীয় সুবিধা কি কি? শিশুকে নিয়মিত স্তন্যপান করালে দুগ্ধ স্তনগ্রন্থিতে সঞ্চিত হয় না, ফলে মায়ের স্তনগ্রন্থির পীড়া ও স্ফীতি হলে সে অবস্থাকে বলা হয় ম্যাস্টাইটিস সমস্যা হ্রাস পায়, স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কমে যায়। আর গর্ভাবস্থায় মায়ের দেহে সঞ্চিত অতিরিক্ত মেদ স্তন্যদানকালে ব্যয়িত হয়, দৈহিক ওজনও কমে। মনস্তাত্ত্বিক সুবিধা কি কি? প্রথমত, মাতৃদুগ্ধ পানের মাধ্যমে মা ও শিশুর মধ্যে এক আত্মিক বন্ধন গড়ে ওঠে। মাতৃদুগ্ধ পানে শিশু ও মা উভয়ই পরিতৃপ্তি বোধ করে। ওকে, বিয়ের অথবার কোশ্চেন কি ছিল? বিয়ের অথবার কোশ্চেন যদি আমি দেখি তাহলে অথবার ফার্স্ট কোশ্চেন ছিল এআরএফ এর পুরো কথা, অ্যাকিউট রেনাল ফেইলিয়ার। পরের কোশ্চেন ছিল ১ বছরের শিশুর উপযুক্ত যেকোনো দুটি তোলা খাবারের নাম লেখো। আচ্ছা, তাহলে একটা ডিমের পুডিং আর একটা চটকানো সবজি সেদ্ধ। তার পরের প্রশ্ন ছিল জিওআর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আচ্ছা, এই কোশ্চেনটা একটু আগে পরে হয়ে গেছে, তো জিওআরটা আমি পরে লিখেছি। এই যে জিওআর, গ্যাস্ট্রো ইসোফেগিয়াল রিফ্লাক্স। রিফ্লাক্স কথাটির অর্থ হলো খাদ্যের বিপরীত প্রদাহ। দেহে খাদ্য ও অ্যাসিড পাকস্থলী থেকে খাদ্যনালীর দিকে ফেরত আসে। শিশু ত্রুটিপূর্ণ আহার গ্রহণের ফলে বুক জ্বালা, পেট ব্যথা, বমি প্রভৃতি যে সকল উপসর্গগুলো একত্রে দেখা যায় তাকে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স বলে। এই সমস্যার কারণ কি? ইসোফেগাসের নিচের দিকের সঙ্গে পাকস্থলীর যে স্ফিংটার দিয়ে যুক্ত থাকে তা কোনো কারণে আলগা হয়ে গেলে পাকস্থলী থেকে খাদ্য ইসোফেগাসের মাধ্যমে মুখে প্রবেশ করে। কোন লক্ষণ দেখে আমরা বুঝবো ওজন বৃদ্ধি হয় না? খাওয়ানোর সময় শিশুর পিঠ বেঁকিয়ে কান্নার সময় শিশুর পা টান হয়ে যায় ও শিশুর অস্থির হয়ে ওঠে। কান্নার সময় গলা বন্ধ হয়ে আসে, শব্দ বের হয় না। এই অবস্থাকে অ্যাপোনিয়া বলা হয়। কিভাবে প্রতিকার করা যায়? শিশুকে বারবার অল্প অল্প করে খাওয়ানো, শিশুকে খাওয়ানোর পর বেশ কিছুক্ষণ বসানো এবং তারপর শিশুকে শোয়ানো উচিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যক্ষ্মা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম লেখো। এই রোগের দুটি প্রধান লক্ষণ উল্লেখ করো। পথ্যের মাধ্যমে কিভাবে যক্ষ্মা রোগের চিকিৎসা করা হয়? ওকে, এটা আমরা একটু আম, আগে হয়ে গেছিল আনসারটা। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে যক্ষ্মা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। প্রধান লক্ষণ কি? ঘুসঘুসে জ্বর যা রাতের বেলায় আসে এবং তীব্র ঘামের সাথে জ্বর ছাড়ে, বিশেষত রাতে হালকা জ্বর দেখা যায় এবং তীব্র মাত্রায় ঘর্ম নিঃসরণের মাধ্যমে তার উপশম ঘটে। আর কফের সাথে রক্ত পড়া, এটা হচ্ছে কমন দুটো লক্ষণ। এবং কিভাবে পথ্যের মাধ্যমে এর উপশম করা সম্ভব? শক্তি অর্থাৎ এনার্জি। উচ্চ ক্যালোরি সম্পন্ন পথ্য প্রয়োজন, দৈনিক ২৫০০ থেকে ৩০০০ কিলোক্যালোরি উপযোগী। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতি কেজি দৈহিক ওজনের জন্য ৪০ থেকে ৫০ কিলোক্যালোরি এবং শিশুদের ক্ষেত্রে ৯০ কিলোক্যালোরি পার কেজি দৈহিক ওজন অনুযায়ী শক্তি প্রয়োজন। প্রোটিন, দীর্ঘস্থায়ী যক্ষ্মা রোগের ক্ষেত্রে রক্তে অ্যালবুমিন প্রোটিনের পরিমাণ কমে যায়, তাই উচ্চ জৈবমূল্য সম্পন্ন প্রোটিন প্রয়োজন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক 1.52 গ্রাম পার কেজি দৈহিক ওজন এবং শিশুদের ক্ষেত্রে 3 থেকে 3.5 গ্রাম পার কেজি দৈহিক ওজন প্রোটিন উপযোগী, অর্থাৎ ৮০ থেকে ১২০ গ্রাম প্রোটিন দরকার। ১ লিটার দুধ ও ৩ থেকে ৪টি ডিম সহজেই এই পরিমাণ প্রোটিনের চাহিদা পূরণ করবে। খনিজ, আইসোসায়ান্সড
নামক যক্ষ্মা রোগের ওষুধ ভিটামিন ডি এর বিপাকে বাধা প্রদান করে, তাই ক্যালসিয়াম প্রয়োজন। এছাড়া টিউবারকিউলোসিসে ঘা বা ক্ষত সারতেও ক্যালসিয়াম দরকার, তাই পর্যাপ্ত পরিমাণে দুধ, ন্যূনতম 1 লিটার মানে মিনিমাম বলছে, গ্রহণ করা প্রয়োজন। রক্তক্ষরণজনিত কারণে আলাদাভাবে আয়রন সাপ্লিমেন্ট দরকার। ওকে। আচ্ছা, পরের কোশ্চেন। পরের কোশ্চেনে বলছে ডায়াবেটিক ডায়েটের মূলনীতি কি হওয়া উচিত, এবং কোষ্ঠকাঠিন্য রোগীর একটি পথ্য তালিকা প্রস্তুত করো। তাহলে ডায়াবেটিক ডায়েটের মূলনীতি কি হওয়া উচিত? নিয়ন্ত্রিত বহু শর্করা, বর্জিত একক শর্করা, পর্যাপ্ত প্রোটিন, উচ্চ তন্তু, নিয়মিত ফ্যাট সমৃদ্ধ খাদ্য গ্রহণ হলো ডায়াবেটিক রোগের মূল পথ্যের নীতি। একজন কোষ্ঠকাঠিন্য রোগীর পথ্য তালিকা কেমন হবে? শস্য দানা 400 গ্রাম মতন রাখবো, ডাল খোসা সমেত 100 গ্রাম মতন রাখবো, দুধ 500 ml যারা ভেজিটেরিয়ান হবেন, নন ভেজদের জন্য 300 ml, মাছ মাংস নন ভেজদের জন্য 50 গ্রাম মতন রাখা যেতেই পারে, ডিম নন ভেজদের জন্য 50 গ্রাম, সবুজ শাকসবজি 100 গ্রাম করে রাখতে হবে, অন্যান্য সবজি 200 গ্রাম করে রাখতে হবে, কন্দ ও মূল 100 গ্রাম করে রাখতে হবে, ফল মোটামুটি 200 গ্রাম, চিনি ও গুড় 40 গ্রাম করে রাখতে হবে, তেল ঘি মাখন 40 গ্রাম করে, আর জল 2.5 থেকে 3 লিটার গ্রহণ করতে হবে। এবার হচ্ছে কোয়াশিওকর আর ম্যারাসমাসের পার্থক্য। আমি একদিকে বৈশিষ্ট্য লিখেছি, একদিকে কোয়াশিওকর, একদিকে ম্যারাসমাস। ফার্স্টে হচ্ছে পরিলক্ষিত হওয়ার বয়স। মানে কোয়াশিওকরের ক্ষেত্রে 1 থেকে 4 বছর শিশুদের মধ্যে দেখা যায়। ম্যারাসমাস 6 মাস থেকে 1 বছর বয়সী শিশুদের মধ্যে দেখা যায়। মানসিক পরিবর্তন। মানসিক পরিবর্তন বেশি হয়। শিশু পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে উদাসীন থাকে এবং সর্বদা ক্ষুধার্ত থাকে। আর ম্যারাসমাসের ক্ষেত্রে শিশুর মেজাজ খিটখিটে হয়, শিশু এত রুগ্ন এবং দুর্বল হয় যে কাঁদলে গলা দিয়ে আওয়াজ বেরোয় না, যেটাকে অ্যাপোনিয়া বলা হয়। পরবর্তী সময়ে যেটা রয়েছে যে শোথ, যেটাকে আমরা ইডিমা বলে থাকি। খাদ্যে প্রোটিনের তীব্র অভাবের ফলে সেরাম অ্যালবুমিনের মাত্রা হ্রাস পায় এবং পায়ের পাতায়, পেটে, মুখে ইত্যাদি স্থানে শোথ পরিলক্ষিত হয়। আর ম্যারাসমাসের ক্ষেত্রে শোথ দেখা যায় না। আরোগ্য লাভ। রোগী চিকিৎসায় কতটা সাড়া দেবে তা অনিশ্চিত। আর ম্যারাসমাসের ক্ষেত্রে উপযুক্ত খাদ্য ও চিকিৎসা দ্বারা ধীরে ধীরে আরোগ্য লাভ করা সম্ভব। এর সাথে একটা প্রশ্ন ছিল স্যামের পুরো কথা, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। ডি এর অথবা প্রথম প্রশ্ন ছিল নিকটালপিয়া কাকে বলে? মানবদেহে রক্তে এবং যকৃতে ভিটামিন এর অভাব ঘটলে অন্ধকার বা আবছা আলোতে অক্ষিপটে রোডপসিন রঞ্জক তৈরিতে ব্যাঘাত ঘটে। অর্থাৎ রেটিনালের অভাবে প্রোটিন অপসিনের সঙ্গে সংযুক্তি দ্বারা রোডপসিন তৈরি হয় না। এর ফলে অল্প আলোতে ব্যক্তির দেখতে অসুবিধা হয়, কিন্তু উজ্জ্বল আলোতে স্বাভাবিক দৃষ্টিশক্তি অব্যাহত থাকে। এই অসুবিধাকেই রাতকানা বা নিকটালপিয়া বলে। আর এর সাথে প্রশ্ন ছিল অ্যানিমিয়া প্রতিরোধে এনএনএপিপি প্রকল্পের গৃহীত ব্যবস্থা কি কি? তো প্রথমে ছিল লৌহ এবং ফলিক অ্যাসিডের সম্পূরণ মানে সাপ্লিমেন্ট যেটাকে বলা হয়। গর্ভবতী স্তন্যদাত্রী নারীদের জন্য একটা বড় ট্যাবলেট 100 মিলিগ্রাম মেটালিক আয়রন, তার সাথে 500 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড 100 দিনের জন্য। শিশুদের ক্ষেত্রে ছিল 6 মাস থেকে 5 বছর বয়স যাদের, একটা ছোট ট্যাবলেট 20 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন, তার সাথে 100 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড বছরে 100 দিনের জন্য। যাদের ট্যাবলেট গিলতে সমস্যা তাদের ক্ষেত্রে 2 ml করে 100 দিন আয়রন সিরাপ কিন্তু দেওয়া হবে। বিদ্যালয়গামী শিশু যারা 5 থেকে 10 বছর, প্রতি সপ্তাহে আইএফএ ট্যাবলেট 45 মিলিগ্রাম মৌলিক লোহা এবং 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড। বয়ঃসন্ধিকালীন অর্থাৎ 10 থেকে 19 বছর বয়স যাদের, প্রতি সপ্তাহে আইএফএ ট্যাবলেট যেখানে 100 মিলিগ্রাম লোহা এবং 500 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড। এছাড়া এগুলো ছাড়াও কৃমিনাশক ডিওয়ার্মিং একটা করা হয়। শিশু আর কিশোর কিশোরীদের কৃমিনাশক অ্যালবেন্ডাজোল বছরে 2টি করে ডোজ দেওয়া হয়। নিউট্রিশন এডুকেশন প্রোভাইড করা হয়। পুষ্টিজনিত রক্তাল্পতা প্রতিরোধ, খাদ্যে পৌষ্টিক উপাদানগুলোর উপস্থিতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। পর্যবেক্ষণ এবং স্ক্রিনিং, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা প্রসবের পূর্বে পর্যবেক্ষণ করা প্রয়োজন। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে রোগী কোমাতে চলে যেতে পারে এবং এর পরিণাম কিন্তু মৃত্যু হয়। ই এর কোশ্চেন ছিল পুষ্টি শিক্ষা কি? তো WHO এর মতে এডুকেশন ইন নিউট্রিশন ইজ আ মেজর স্ট্র্যাটেজিক মেথড ফর দ্য প্রিভেনশন অফ ম্যালনিউট্রিশন। অর্থাৎ পুষ্টি শিক্ষা হলো ব্যাপক আকারে কৌশলগত পদ্ধতি যা অপুষ্টি প্রতিরোধে সক্ষম।
এবার ছিল শ্রবণ নির্ভর আর দর্শন নির্ভর দুটি সহায়ক উপকরণের গুরুত্ব। তাহলে শ্রবণ নির্ভর সহায়ক উপকরণের গুরুত্ব কি? নিরক্ষর ব্যক্তিরাও এই শ্রবণ মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় শুনে জ্ঞানার্জন করতে পারে। আর খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে ব্যবহার করা যায়। আর দর্শন নির্ভর সহায়ক উপকরণের গুরুত্ব, দর্শন নির্ভর হওয়ায় শিক্ষার্থীকে সহজেই আকর্ষিত হয়। শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অনুযায়ী এই উপকরণের বিষয়বস্তু স্থির করে পুষ্টি শিক্ষা প্রদান করা যায়। পরের অথবা প্রশ্ন ছিল আড়াই আড়াই করে একটা ইউনিসেফের কার্যাবলী আর একটা সিমি। তো ইউনিসেফের কার্যাবলীতে প্রথমেই শিশু সুরক্ষা, শিশু বিবাহ, পাচার ও শিশু শ্রম বিরোধী প্রচারণা মানে প্রচার করা, ক্যাম্পেইনিং যেটাকে বলা হয়। ভারতে শিশু বিবাহ বন্ধ করো প্রকল্পে ইউনিসেফের অংশীদারিত্ব রয়েছে। এছাড়া গভীর কর্মসূচি ইউনিসেফের গ্রোথ মনিটরিং বৃদ্ধির পর্যবেক্ষণ করা হয়, যেখানে শিশুদের নিয়মিত ওজন ও উচ্চতা পরিমাপ করা, অপুষ্টি বা বিকাশজনিত কোনো সমস্যা আগে থেকেই শনাক্ত করা, তারপর পিতামাতাকে পুষ্টি ও খাদ্য সম্পর্কে শিক্ষা প্রদান করা। তারপর হচ্ছে ওরাল রিহাইড্রেশন থেরাপি, ডায়রিয়া জনিত রিহাইড্রেশন প্রতিরোধে ওআরএস এর ব্যবহার করা, ঘরে বসে ওআরএস তৈরির পদ্ধতি শেখানোর ক্যাম্পেইন করা, ব্রেস্ট ফিডিং বা মাতৃদুগ্ধ খাওয়ানো, শিশু ও জননীর স্বাস্থ্য সুরক্ষার জন্য মাতৃদুগ্ধ পানে উৎসাহ প্রদান করা, জন্মের প্রথম ৬ মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ খাওয়ানোর পরামর্শ দেওয়া, শিশু ২ বছর বয়স পর্যন্ত সম্পূরক খাদ্যের সঙ্গে মাতৃদুগ্ধ প্রদান উৎসাহ দান করা। পরবর্তীতে রয়েছে ইমিউনাইজেশন, হাম, পোলিও, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, যক্ষ্মা ইত্যাদি রোগের টিকা প্রদান করা। এর পরের যে কোয়েশ্চেনটা ছিল সেটা চাইল্ড ইন নিড ইনস্টিটিউট ১৯৭৪ সালে দক্ষিণ চব্বিশ পরগনার কৈলানে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়। এটি জাতীয় পর্যায়ে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যার প্রতিষ্ঠাতা ডক্টর সমীর চৌধুরী একজন শিশুরোগ বিশেষজ্ঞ। এটি একটি অসরকারি মানবিক সংস্থা যা ভারতের শিশু, কিশোর-কিশোরী এবং দরিদ্র মহিলাদের স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার ক্ষেত্রে স্থায়ী উন্নয়নমূলক পরিষেবা প্রদান করে। কমিউনিটি ভিত্তিক চাহিদা অনুযায়ী প্রকল্প পরিচালনা করে শিশু ও নারীর উন্নয়নের জন্য গর্ভকালীন টিকাকরণ, নবজাতকের যত্ন, স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। সমাজে বিভিন্ন প্রশিক্ষণ, গবেষণা, সচেতনতামূলক কাজ করে। সরকারি ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা করে। এছাড়া চাইল্ড রিসোর্স সেন্টার, মোবাইল হেলথ ইউনিট, আউটরিচ ক্লিনিক এগুলোও কিন্তু পরিচালনা করে থাকে। তো সেট 1 এর কোয়েশ্চেনের সম্পূর্ণ উত্তর আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে লিখতে হবে এবং উত্তরগুলো কি, কি হবে। পরবর্তী সময়ে আবার সেট 2 নিয়ে আসবো, যেটা পশ্চিমবঙ্গ সরকারের আম পর্ষদ দ্বারা অনুমোদিত প্রশ্নপত্র, এবং সেটাকেই আমরা আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ লার্নিং।